হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমাদের গ্রুপ ডির জন্য যে সায়েন্সের ক্লাসগুলো হচ্ছিল তার মধ্যে 3টে ক্লাস আমরা কমপ্লিট করেছি। আজকে 4 নম্বর ক্লাস। তোমরা আগের দিনের ক্লাসগুলো রিভিশন করেছো আশা করছি। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। আজ আমরা ক্ষুদ্রান্ত থেকে শুরু করব। ঠিক আছে, এই যে আমাদের ফুড পাইপ নেমে আসছে, ঠিক আছে, তারপর আমাদের এখানে যে পাকস্থলী থাকছে, পাকস্থলীর থেকে আসছে আমাদের যে ক্ষুদ্রান্ত এরকম থাকে, তো এই জন্য পাইপের মতো এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, তো আজকে আমরা এখান থেকে শুরু করছি। প্রথমেই আমরা দেখব এই যে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত হয়। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হলো 7.5 মিটার। তোমরা আমার সাথে সাথে নোট করে নেবে, পরে তোমাদের সুবিধা হবে রিভাইজ করতে। দৈর্ঘ্য 7.5 মিটার। এটার যদি বলা হয় প্রস্থ হচ্ছে 1 ইঞ্চি বা 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো দেখো এই যে ক্ষুদ্রান্ত এরকম মতো হয়, এর মধ্যে 3টে ভাগ থাকে, উপরে, একটা মাঝে, আর হচ্ছে একদম নিচে। এটা 3টে ভাগে বিভক্ত। এই যে উপরের অংশটাকে বলা হচ্ছে ডিওডিনাম। উপরের অংশটাকে বলা হচ্ছে ডিওডিনাম। মাঝের অংশটাকে বলা হচ্ছে জেজুনাম। এবং একদম নিচের অংশ বা শেষের অংশটাকে বলা হচ্ছে ইলিয়াম। ঠিক আছে, এটার উপরের অংশটাকে বলা হচ্ছে ডিওডিনাম, মাঝের অংশটা হচ্ছে জেজুনাম এবং নিচের অংশটা হচ্ছে ইলিয়াম। এবং স্টার মার্ক করে একটা তোমরা লিখবে আন্তরিক রস। এটা আগের বছর প্রিভিয়াস ইয়ারে এসেছিল, আন্তরিক রস কোথার থেকে নির্গত হয়। তো তোমরা লিখে নাও আন্তরিক রস এই যে ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে নির্গত হয়। ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে নির্গত হয় এই আন্তরিক রস। ঠিক আছে, এবং স্টার মার্ক করে তোমরা লিখে নাও আন্তরিক রস ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে নির্গত হয়। বলে দিই, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 7.5 মিটার। টোটালটা যে লম্বালম্বি মাপা যায় এটা এরকম পেঁচানো থাকে, আমাদের শরীরের মধ্যে থাকে। যদি লম্বালম্বি মাপা হয় তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 7.5 মিটার। প্রস্থ মোটা হচ্ছে 1 ইঞ্চি বা 2.5 সেন্টিমিটার। এই 3টে ভাগে বিভক্ত। উপরের অংশটা ডিওডিনাম, মাঝের অংশটা জেজুনাম এবং নিচের অংশটা ইলিয়াম। আরেকটা এখান থেকে লিখে নাও আন্তরিক রস ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে নির্গত হয়। ঠিক আছে, ক্ষুদ্রান্ত কমপ্লিট। এটা মুছে দিই। ঠিক আছে, এবার তোমরা হেডিং করো যকৃৎ বা হচ্ছে লিভার। ঠিক আছে, যকৃৎ বা লিভার। লিভার আমাদের শরীরের কোন পাশে থাকে? এইখানটাতে থাকে হচ্ছে যকৃৎ বা লিভার। এটা আমাদের হচ্ছে পাকস্থলী। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের যকৃৎ। তো আমাদের শরীরের কোন পাশে থাকে? এটা আমাদের শরীরের ডান পাশে থাকে। এটা আমাদের শরীরের ডান পাশে থাকে লিভার।
দেখো, এই লিভার বিষয়ক পড়াশোনাকে কি বলা হয়? স্টাডি অফ লিভার হেপাটোলজি। হেপাটোলজি। যকৃৎ বিষয়ক পড়াশোনাকে বলা হচ্ছে হেপাটোলজি। যকৃৎ কি? যকৃৎ এক প্রকার কি? যকৃৎ হলো এক প্রকার গ্রন্থি। ঠিক আছে, দেখো এই গ্রন্থিকে আমরা দুটো ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। গ্রন্থিকে বলা হচ্ছে গ্ল্যান্ড। ঠিক আছে, এই গ্রন্থিকে হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এটার বাংলা হচ্ছে বহিঃস্রাবী। বহিঃস্রাবী গ্রন্থি। আরটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা হচ্ছে অন্তঃস্রাবী গ্রন্থি। ঠিক আছে, গ্রন্থিকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে বহিঃস্রাবী গ্রন্থি, একটা হচ্ছে অন্তঃস্রাবী গ্রন্থি। দেখো এবার আমরা জানবো যে বহিঃস্রাবী গ্রন্থি কাকে বলা হয় আর অন্তঃস্রাবী গ্রন্থি কাকে বলা হচ্ছে। আশা করি লেখা হয়ে গেছে এটা তোমাদের, এটা মুছে দিই। দেখো এবার হেডিং করো বহিঃস্রাবী গ্রন্থি। ঠিক আছে, বহিঃস্রাবী গ্রন্থি কোনগুলোকে বলা হচ্ছে? কোনো গ্রন্থি থেকে যদি এনজাইম নির্গত হয়, যদি কোনো গ্রন্থি থেকে এনজাইম নির্গত হয় তাকে বলা হচ্ছে বহিঃস্রাবী গ্রন্থি। আর অন্তঃস্রাবী কাকে বলা হচ্ছে? যদি কোনো গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, যে গ্রন্থিগুলো থেকে হরমোন নিঃসৃত হয় সেগুলোকে বলা হচ্ছে অন্তঃস্রাবী। ঠিক আছে, বহিঃস্রাবী হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, মূলত শরীরের সবচেয়ে বড় অঙ্গ কি? মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ, মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ হলো চামড়া বা ত্বক। ত্বক হলো আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ। আর শরীরের ভেতরের যদি হয় তখন কি হবে? এটা আমাদের শরীরের বাইরের অঙ্গ। সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে চামড়া। যদি বলে যে শরীরের ভেতরের সবচেয়ে বড় অঙ্গ কি, তখন হবে যকৃৎ বা লিভার। ঠিক আছে, দেখো এবার হচ্ছে লিভার। এই লিভারের ওয়েট কত? লিভারের ওয়েট হচ্ছে 1.5 থেকে 1.7 কেজি হয়ে থাকে লিভারের ওজন, লিভার বা যকৃতের ওজন। যকৃৎ থেকে একটা রস নির্গত হয়, যকৃৎ থেকে যে রস নির্গত হয় তাকে কি বলা হয়? তাকে পিত্তরস। যকৃৎ থেকে যে রস নির্গত হয় সেটা হচ্ছে পিত্তরস। এই পিত্তরসটা জমা থাকছে কোথায়?
এই পিত্তরসটা জমা থাকছে পিত্তাশয়, পিত্তাশয়ে পিত্তরস জমা থাকে। পিত্তাশয় বলা হয়, গল ব্লাডারও বলা হয়, ঠিক আছে, গল ব্লাডার, পিত্তাশয়কে গল ব্লাডারও বলা হয়। এই যে যকৃতের ঠিক নিচেই থাকে পিত্তাশয়, ঠিক আছে, এখান থেকে যকৃৎ থেকে পিত্তরস উৎপন্ন হয় এবং পিত্তাশয়ে এসে জমা হয়। আচ্ছা, এই পিত্তরসের কাজ কি? এই পিত্তরসের কাজ হলো, এই পিত্তরসের কাজ হলো ক্ষুদ্রান্তে যে আমাদের যে ফ্যাট থাকে, শরীরের যে ফ্যাট থাকে, ফ্যাটের বড় বড় পিণ্ড থাকে, সেই বড় বড় পিণ্ড, এরকম বড় বড় পিণ্ড থাকে, সেই বড় বড় পিণ্ডর গায়ে কি করে, পিত্তরসে যে ছোট ছোট লবণ কণা থাকে সেগুলো এসে এর গায়ে আটকে যায়, ঠিক আছে, এবং সেটাকে ভেঙে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে পাইসীকরণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে পাইসীকরণ প্রক্রিয়া বা হচ্ছে ক্যালসিফিকেশন, ঠিক আছে। পিত্তরস প্রতিদিন কত করে উৎপন্ন হয়? পিত্তরস আমাদের শরীরে প্রতিদিন 600 থেকে 700 ml পিত্তরস আমাদের শরীরে উৎপন্ন হয়। এই পিত্তরসের পিএইচ মান কত? এই পিত্তরসের পিএইচ মান হচ্ছে 7.9 থেকে 8.5 হয়ে থাকে এই পিত্তরসের পিএইচ মান। আচ্ছা, এই পিত্তরসের কালার কিরকম হয়ে থাকে? এই পিত্তরসটার কালার হয়, এই পিত্তরসটার কালার হচ্ছে হলুদ আর সবুজ, হলুদ আর সবুজ মিক্স হয়ে থাকে। পিত্তরসের কালার হচ্ছে হলুদ সবুজ মিক্সড। এই হলুদটা কি জন্য হয়? হলুদ হচ্ছে বিলিরুবিনের জন্য, বিলিরুবিনের জন্য হলুদ হয়ে থাকে। আর এই সবুজ কালারটা কি জন্য হচ্ছে? সবুজ কালার হচ্ছে বিলিবডিনের জন্য, ঠিক আছে। এই হলুদ কালার হচ্ছে বিলিরুবিনের জন্য এবং সবুজ কালারটা হচ্ছে বিলিবডিনের জন্য হয়ে থাকে। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাক, তোমরা ভালো করে রিভাইজ করবে। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই।